আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। তুরস্ক ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের। ইরানের 70% ক্ষেপণাস্ত্র মজুদ ও 60% লঞ্চার এখনও অক্ষত। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন। জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে। লেবাননে 2 দিনে 2 ইসরায়েলি সেনা নিহত, আহত 12। বাব আল মানদেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের হুতি সরকার। লোহিত সাগরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও গ্রিস পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, কিন্তু দেশ দুটির মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। সম্পর্কের অবনতির মূল কারণ এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে সীমানা নির্ধারণ, খনিজ সম্পদ, তেল ও গ্যাস অনুসন্ধানের অধিকার এবং বিভক্ত দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস নিয়ে বিরোধ। এছাড়া সমুদ্র উপকূলের অধিকার, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব, লোজান চুক্তি এবং অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে অনেক দিন ধরেই। গ্রিস দাবি করে আসছে তাদের দ্বীপগুলোর অবস্থানের ভিত্তিতেই কন্টিনেন্টাল শেলফ বা মহাদেশীয় তাক নির্ধারিত হবে। কিন্তু তুরস্ক গ্রিসের এই দাবি মানতে নারাজ। তুরস্ক মনে করে গ্রিসের এই দাবি সাগরে খনিজ সম্পদ অনুসন্ধানে তাদের অধিকার সংকুচিত করবে। সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান এবং সমুদ্র সীমা নিয়ে লিবিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি স্বাক্ষর গ্রিসের সঙ্গে আঙ্কারার সম্পর্ককে আরো তিক্ত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইপ্রাস ইস্যু। বিভক্ত দ্বীপরাষ্ট্রটির এক অংশ তুরস্কের সঙ্গে এবং অন্য অংশ গ্রিসের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এসব ইস্যুই তুরস্ক গ্রিস সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। আর এই বিরোধকে কাজে লাগিয়ে গ্রিস ও গ্রিক সাইপ্রাসকে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গ্রিস ও গ্রিক সাইপ্রাস সরকার ইসরায়েলের তুরস্ক বিরোধী পরিকল্পনার অংশ হয়ে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিভেদ বাড়িয়ে তুলেছে। ভৌগোলিকভাবে ইসরায়েল খুবই সংকীর্ণ একটি দেশ, যার সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র 10 কিলোমিটার। ইসরায়েলের মোট জনসংখ্যা 75% এবং এর সিংহভাগ শিল্প কারখানা ভূমধ্যসাগরীয় উপকূলের একটি সংকীর্ণ ভূখণ্ডে অবস্থিত। এটি পূর্ব ভূমধ্যসাগরকে ইসরায়েলের জন্য একটি কৌশলগত বাফার জোনে পরিণত করেছে। 2010 সালে গাজার ফিলিস্তিনিদের জন্য বেসামরিক সাহায্যকারী নৌবহর মাভি মারমারা উপর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটায় ইসরায়েল তুরস্ক সম্পর্কের অবনতি ঘটে। এরপরই ইসরায়েলি সামরিক বিমানের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ইসরায়েলি বিমান বাহিনী তাদের প্রশিক্ষণ ও অভিযানের জন্য বিকল্প এলাকা খুঁজতে বাধ্য হয়। এর অংশ হিসেবে দেশটি গ্রিস এবং তাদের সমর্থিত দ্বীপরাষ্ট্র গ্রিক সাইপ্রাস প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে। গ্রিস ও গ্রিক সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইসরায়েলের দুটি প্রধান উদ্দেশ্য আছে। প্রথমটি হলো এই অঞ্চলে তুরস্কের প্রভাব কমানো এবং দ্বিতীয়টি হলো নিজের কৌশলগত বিচ্ছিন্নতা ভাঙা। ভূ রাজনৈতিক বাস্তবতা হচ্ছে গ্রিস ও গ্রিক সাইপ্রাস ইসরায়েলি বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য অত্যাবশ্যকীয় কৌশলগত সুবিধা প্রদান করে। অন্যদিকে ইসরায়েল তার সামরিক প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রে ইহুদি লবির মাধ্যমে এই দুই দেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখে। সংক্ষেপে গ্রিস ও গ্রিক সাইপ্রাস যেমন ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক তদবির ক্ষমতার উপর নির্ভরশীল, তেমনি ইসরায়েলেরও ইউরোপীয় ইউনিয়নে এই দুই দেশের ভূখণ্ড ও রাজনৈতিক প্রভাব প্রয়োজন। ইসরায়েল এসব পদক্ষেপের মাধ্যমে পশ্চিম দিকে তার আগাম সতর্কীকরণ নেটওয়ার্ক প্রসারিত করার পাশাপাশি তুরস্ককে ঘিরে থাকা গ্রিস ও গ্রিক সাইপ্রাসকে এই মুসলিম দেশটির বিরুদ্ধে প্রক্সি শক্তিতে পরিণত করেছে। একই সঙ্গে তুরস্ককে বাদ দিয়ে এই অঞ্চলের জ্বালানি ও নিরাপত্তা কাঠামোকেও নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে গত 8 এপ্রিল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, তখন তেহরানের কাছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় অর্ধেক সচল ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে এখনও তাদের প্রাক যুদ্ধকালীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় 70% এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের প্রায় 60% অবশিষ্ট রয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
জানিয়েছে। মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরান তাদের ড্রোন ভান্ডারের প্রায় 40% এখনো ধরে রেখেছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে গত 8 এপ্রিল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, তখন তেহরানের কাছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রায় অর্ধেক সচল ছিল। কিন্তু এরপর থেকে তারা মাটির নিচ থেকে আরো 100টি লঞ্চার উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার ফলে বর্তমানে তাদের কার্যকরী ক্ষেপণাস্ত্র লঞ্চারের মোট সংখ্যা প্রাক যুদ্ধকালীন সময়ের তুলনায় প্রায় 60% দাঁড়িয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। গত কয়েকদিনের মতো আজও রোববার ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছে জাহিদুল ইসলাম পাপ্পু। দর্শক, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে কিন্তু গতকাল রাতে প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে, যেটি আজকে থেকে কিন্তু কার্যকর করা শুরু হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন পাম্পগুলোতে লক্ষ্য করেছি এখন পর্যন্ত কিন্তু যেই দৈনন্দিন যেই তেল সরবরাহ, অর্থাৎ তেল যে নির্দিষ্ট তেল বিক্রয়ের যেই শুরু, সেটি কিন্তু তারা করে নাই। অর্থাৎ গ্রাহকেরা কিন্তু তেলের পাম্পে তেল নিতে এসে কিন্তু তারা দীর্ঘ সারিতেই কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এছাড়াও এই যে সুবাহান পাম্পটি রয়েছে, এখানের যে তেল সরবরাহ কথা, অর্থাৎ তেল বিক্রয়ের যে সময়সীমা সেটি সকাল 11টা নির্ধারণ করা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেটি শুরু হয়নি এবং সকাল থেকে এই পর্যন্ত এই সুবাহান পাম্পে একটি যানবাহনও কিন্তু তেল দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ তেল না থাকার কারণেই কিন্তু তেল নিতে ব্যর্থ হচ্ছেন ক্রেতারা, এবং তারা এমনটি বলছেন যে একটি সময় দিয়ে তারা অন্য সময়ও কিন্তু তেল দিতে পারছে না, অর্থাৎ চাহিদা মাফিক তেল কিন্তু তারা দিতে পারছে না। দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, ডিজেল, অকটেন ও পেট্রোলে বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে। অকটেনের সরবরাহ 20%, পেট্রোল ও ডিজেল 10% করে বাড়ানো হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 30% বেশি চাহিদা তৈরি হয়েছে, অথচ সরবরাহ এতদিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসেবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের সহায়তায় পাম্প ভিত্তিক নতুন বরাদ্দ নির্ধারণ করা হচ্ছে, যাতে প্রকৃত চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা যায়। লেবাননের দক্ষিণাঞ্চলে গত দুদিনে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর অন্তত 15 সদস্য নিহত হলেন। আইডিএফ এর ওয়েবসাইটে জানানো হয়েছে, গতকাল শনিবার 31 বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ লিডর পোরাত নিহত হন। এর আগের দিন শুক্রবার মারা যান সার্জেন্ট মেজর রিজার্ভ বারাক কালফন। এই দুটি ঘটনায় আরো 12 সেনা আহত হয়েছেন বলে আইডিএফ নিশ্চিত করেছে, তবে ঘটনাগুলোর বিস্তারিত জানানো হয়নি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জানান, লেবাননে গতকাল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একজন ফরাসি সদস্য নিহত হয়েছেন। এই ঘোষণার কয়েক ঘন্টার পর 2 ইসরায়েলি সেনা নিহতের খবর সামনে এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেন উপকূলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজ্জি লিখেছেন, সানা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন কারো পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না। ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। জানা যায়, সুয়েজ খাল পাড়ি দিয়ে লোহিত সাগরে পৌঁছেছে বিশ্বের সর্ববৃহৎ রণতরীটি। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। রণতরীটির সঙ্গে আরো 2টি মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস মাহান ও ইউএসএস উইনস্টন এস
চার্চিল মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় এই রণতরী অগ্নিকাণ্ডের শিকার হয়ে মেরামতের উদ্দেশ্যে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। সংস্কার কাজ শেষে এটিকে আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবলিত অঞ্চলের দিকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।